শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উত্তরণের দিকে ধীরে ধীরে নিতে পারবো। কারণ যেভাবে একটা সরকারের পতন হয়েছে, কিন্তু সরকারের পতনের সাথে সাথে ধরেন পুলিশ পুরো পুলিশ বাহিনীটা ভেঙে পড়েছে, তাদের পুলিশ সদস্যরা সবাই পালিয়ে গেছে। আমরা দেখছি যে ব্যাংকের গভর্নর থেকে শুরু করে মসজিদের ইমাম থেকে শুরু করে আপনার মানে হেন কোনো প্রতিষ্ঠান নাই যে নানা দিক থেকে তারা পালিয়ে যাচ্ছেন, অথবা ফলে সবগুলো প্রতিষ্ঠান একটা ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছিল। এইরকম একটা অবস্থায় মানুষ নেমে এসছেন, সুযোগ সন্ধানীরা নানাভাবে এই অবস্থার সুযোগ নিতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো বলে জিনিসটা তখন একটা বেশ উদ্বেগের জায়গা, মানুষের নিরাপত্তার জায়গাটা সব মিলিয়ে আমরা ওই উদ্বেগের মধ্যেও ছিলাম, যে কারণে আমি আপনার সাথে যোগাযোগ করেছিলাম যে আমরা কথা বলা দরকার, এবং যতগুলো মাধ্যমে কথা বলা যায় মানুষকে, যে আমরা এই অভ্যুত্থান করেছি, আমরা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছি, একই সাথে এখন আমাদের দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে, এবং সেই ক্ষেত্রে শুরু থেকেই যাতে আমরা ইতিবাচক ভাবে সব দৃষ্টান্ত স্থাপন করতে পারি, আমাদের অভ্যুত্থানের অর্জন তার মর্যাদাকে রক্ষা করতে পারি, জনগণের এই আত্মত্যাগকে আমরা, তার যে মহিমা সেটাকে আমরা রক্ষা করতে পারি। তো যাই হোক, একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমি একটু আগেও কথা বলছিলাম যে প্রক্রিয়ায় গঠিত হলে আরো অনেকগুলো প্রসঙ্গ প্রথমে এই পলিটিক্যাল ডিরেকশন হিসেবে ঠিকঠাক করা যেত, সেই জায়গাতে আমরা যেতে পারিনি। সবাই মিলে এক্সস্টিভলি আলোচনা করে এই জায়গায় যাওয়া, রাজনৈতিক ডিরেকশন কি হবে সে বিষয়ে ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছানো, সেই কাজগুলো করা যায়নি। এমনকি সরকার গঠিত হওয়ার পরেও তারা যেভাবে এই পলিটিক্যাল কোর্সটা ঠিক করবেন, রাজনৈতিক মানে আমাদের গতিটার মুখটা কি হবে, সেই জায়গাটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়নি। এমনকি আমরা যে দাবি করেছিলাম জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন সরকার এবং পলিটিক্যাল পার্টিগুলির প্রতিনিধিদের নিয়ে, সেটাও হয়নি। যার ফলে অনেক জায়গায় তো মানে আমাদের আকাঙ্ক্ষার সাথে বাস্তবের ফারাক আছে। তবে আমরা এইরকম বলবো না যে একতরফা হবে, মানে সরকার পুরোটাই ব্যর্থ। সরকারের অনেকগুলো জায়গায় অর্জনও আছে, আবার ব্যর্থতার অনেক দিক আছে। প্রথম দিক থেকে আমাদের একটা জায়গা ছিল যে এই সরকার আমাদের প্রতিদ্বন্দ্বী না, ফলে এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি। সরকার কতগুলো কাজ যদি মোটামুটি ভাবে সম্পন্ন করতে পারে, সেটাই হবে তার অন্তর্বর্তীকালীন সময়ের একটা বড় অর্জন। তার মধ্যে এইটার জায়গা যে কোনো একটা অভ্যুত্থান কিংবা একটা বিপ্লবী রূপান্তর একটা নতুন ব্যবস্থার জন্ম দেয়। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো আপনার সঙ্গে। আমি শুধু আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই, মানে দর্শকরাও জানেন, মানে যেহেতু আমি সাকিব ভাই আমরা অনেক দিন ধরে পরস্পরকে চিনি সেই ছাত্র জীবন থেকে, যে ছাত্র রাজনীতিতে সাকিব ভাইয়ের অংশগ্রহণের পাশাপাশি আমাদেরও কিছু অংশগ্রহণ ছিল, আমাদের মতো করে রাজনীতিতে অংশগ্রহণ করায়। সেই জায়গা থেকে একটু জানতে চাই যে সাকিব ভাই, 1/11 আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, যেটাকে বলা হচ্ছে অরাজনৈতিক সরকারের পক্ষে। তারপর থেকে অরাজনৈতিক সরকার আমরা কেউই চাইতেছিলাম না। শেখ হাসিনা সরকার অরাজনৈতিক সরকারেই পরিণত হয়েছিলেন বলেই আমরা তাকে বিদায় দিতে চাইছিলাম, যে শেখ হাসিনা সরকারও কোনো রাজনৈতিক সরকার ছিলেন না। কিন্তু এই যে অরাজনৈতিক সরকার, মানে আসলে অরাজনৈতিক সরকার কথাটাও বোধহয় সংজ্ঞায়নের মধ্যে ভুল, মানে একটা ইলেকশনের সিস্টেমের মধ্যে দিয়ে না আসা সরকার, আমি যদি এরকম বলি, শেখ হাসিনা এটাতে খুবই ফিটিং করে একটা টার্মের পর থেকেই, যে একটা ইলেকশন, একটা বিনা ইলেকশনে ক্ষমতায় বসে থাকা সরকার। তো এদের কাছ থেকে আমাদের অনেক কিছু আশা ছিল, মানে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারা যিনি তাদেরকে উপদেষ্টা নিয়েছিলেন, সেই আশার জায়গা থেকে আমরা কি দেখলাম? আপনার টেকটা যদি আপনি একটু দুই এক কথায় বলেন যে তারা আসলে কেমন, মানে তারা কি মানে যাদেরকে আমরা পলিটিশিয়ান বলে চিনি তাদেরই মতো পলিটিশিয়ান, নাকি আরো খারাপ পলিটিশিয়ান? সেটা বরং পদে আসি। আমি জাস্ট এইটুকু বলি যে প্রথম বৈঠকে 13 তারিখে যখন আমাদের সাথে বৈঠক হয়েছিল, আমি খুব সংক্ষেপে দুটো ভাগে আমাদের দিক থেকে এই সরকারের কাছে প্রত্যাশা কি সেটা আমি বলেছিলাম। একটা হচ্ছে যে আপনি প্রথম অগ্রাধিকার আশু কাজ করেন, শহীদের তালিকা করেন, মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা দেন, তাদের পরিবারের দায়িত্ব নেন, আহতদের চিকিৎসার দায়িত্ব নেন এবং তাদের জীবনের দায়িত্ব নেন। 2 নম্বর কাজ হচ্ছে এই ভঙ্গুর অর্থনীতিকে একে সামলান, কোনো না কোনো ভাবে ব্যাংক এবং এগুলোর বিপর্যয় থেকে ঠেকান। 3 নম্বর কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তা দেন। নারী উপরে একটা হুমকি তৈরি হচ্ছে, আমাদের দেশের অন্য জাতিগত, ধর্মীয়, অন্যান্য সকল অংশের মানুষ আমরা দেখছি যারা সংখ্যায় কম, তাদের উপরে একটা নিরাপত্তার সংকট সৃষ্টি হচ্ছে। এবং সাধারণভাবে মব, এমনকি মুসলমানদের মধ্যে যারা
মাজারে আছেন, মাজার এইগুলো হামলা হচ্ছে, এই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। আর দ্বিতীয়ত আপনার আরেকটা কাজ হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। এটা একটু দীর্ঘমেয়াদী, এই কাজটা আপনি করেন। এইটুকু কাজ ভালো মতো করতে পারলে একটা হয়। আর আরেকটা জিনিস আমরা প্রত্যাশা করেছিলাম, সেটা হচ্ছে সব জায়গায় না, কোনো কোনো ক্ষেত্রে একটা মানে দৃষ্টান্ত স্থাপনকারী কাজ করেন, যেখানে এটা মনে হবে যে পলিটিক্যাল উইল থাকলে যেসব কাজকে সাধারণভাবে আমরা ধরে নিই যেগুলো অসম্ভব বাংলাদেশে, সেসব কাজও করা যায়। এইসব কয়েকটা উদাহরণ সৃষ্টি করেন যে রাজনৈতিক যদি ইচ্ছা থাকে একটা সরকারের, এবং আপনারা কেন পারবেন, কারণ আপনাদের পেছনে জনগণের সমর্থন আছে, জনগণের রিপ্রেজেন্টেটিভ পলিটিক্যাল পার্টিগুলোর সমর্থন আছে। তাদের সমর্থন নিয়ে যদি এই কাজটা করেন, তাহলে বাংলাদেশের সামনে একটা নতুন ডিরেকশন স্থাপিত হয়। এটা ছিল আমাদের 13ই আগস্ট আমাদের বক্তব্য, রাইট। এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এখন পর্যন্ত আমরা আমাদের দলের পক্ষ থেকে অর্জন এবং ব্যর্থতার জায়গাগুলো হিসেব নিকেশ করি। রাইট, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি যেগুলি চেয়েছিলেন এর কোনোটাই এরকম কোন একটা অসম্ভব চাওয়া না। একটা হয়তো ভঙ্গুর অর্থনীতিকে ঠিকঠাক করে ফেলা, যেটা আপনি সেইটা হয়তো ঠিকঠাক না হলেও সেটা লাইনে আনার ব্যাপারে তাদের চেষ্টা, কিন্তু শহীদদের তালিকা করা, আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সর্বোপরি আপনার সঙ্গে আমাদের ওই সময় কথা হয়েছিল যে আমরা চাইছিলাম যে বাংলাদেশে একটা ন্যায় বিচারের আদর্শ গড়ে উঠুক, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি থেকে দূরে যাক। বরং সেইটা ঠিক হয়েছে কিনা সেটা আমরা একটু আপনার কাছে শুনবো।